বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে। বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। বলছি না, শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টা গণদের রাষ্ট্রদ্রোহের বিচার করা হবে সেই আদালতে। সরকার যদি, এই বিএনপি সরকার যদি ডেভিল ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা নাও করে, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি তার বিরুদ্ধে, ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। গুরুত্বপূর্ণ নিউজটা আগে একটু পড়ি, এরপর অনেক বিস্তারিত একটু আপনাদেরকে জানাই দেব। ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা মহসিন রশিদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব। সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্র এ অংশ নিয়ে মহসিন রশিদ এসব কথা বলেন। মহসিন রশিদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয় ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতির সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধান 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গে তুলে তিনি জানান, এই বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সেই বিষয়ে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব। সংবিধান যদি সমুন্নত রাখতেই চায় বর্তমান সরকার, তাহলে মহামান্য রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার রেফারেন্স নিয়েই ডেভিল ইনুস গংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে তাদের বিচারের বিষয় নিশ্চিত করবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এইটা স্পষ্টত হবেই যে ডেভিল ইনুস গংরা যে সংবিধান পরিপন্থী কাজ করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তারা এটাকে সাপোর্ট দিয়ে তাদের সাথে একটা নিগোসিয়েশন হয়েছে গোপনে। ডেভিল ইনুস ইঞ্জিনিয়ারিং নির্বাচন, প্রশাসনিক নির্বাচন, তারেকের হাতে ক্ষমতা দিয়ে সে তার মতো করে প্রস্থান, নিরাপদ প্রস্থান পাবে, সে সহ তার আদার গোষ্ঠীর সকল রাষ্ট্রদ্রোহীরা মিলে। সেটাই প্রমাণিত হবে। মনে রাখবেন, দেশের জনগণকে এই বিষয়টিকে সবচেয়ে বেশি সোচ্চার হইতে হবে। আর এখন যদি এই রাষ্ট্রদ্রোহী ডেভিল ইনুস গংদের এই মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের পরেও যদি ওদের বিচার না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ গৃহযুদ্ধ বাঁধবে। আমরা হয়তো না পাবো, কিন্তু আমাদের প্রজন্মরা কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়বে। কেননা যে কেউ মনে করবে যে রাষ্ট্রদ্রোহী অভিযোগ মানে রাষ্ট্রদ্রোহী অপকর্ম করলে তার কোনো বিচার হয় না, তো এটা মাছে ভাতের মতো হয়ে যাবে, এটা মাছ ভাতের মতো, যে কেউ এটা করতে চাইবে। এটা প্রতিযোগিতার মাধ্যমে এইটা হবে। সুতরাং কোনোভাবেই আমাদের সকল যারা রয়েছেন সাধারণ
জনগণ, এই বিষয়ে আপনাদের সোচ্চার প্রতিবাদ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন ডেভিল ইউনূস গংদের, এই রাষ্ট্রদ্রোহীদের, এই জঙ্গিদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতেই হবে রাষ্ট্রের মধ্যে। কোনোভাবে তাদের নিরাপদ প্রস্থান আমরা মেনে নেব না। বিএনপিকে সাবধান করে বলতে চাই, অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের রেফারেন্স নিয়ে ডেভিল ইউনূস গংদের আইনের আওতায় আনতে হবে, নিয়ে আসুন, তা না হলে দেশের জনগণ ফুঁসে উঠবে। কোন রাষ্ট্রদ্রোহী নিরাপদ স্থানে বসবাস করবে, অক্সিজেন নিয়ে বাইসা থাকবে, এইটা কোনোভাবেই হইতে পারে না। এই রাষ্ট্রদ্রোহী অন্য কোনো দেশে পালাই গেল, তারা এই রাষ্ট্র নিয়ে আবার ষড়যন্ত্র করবে। এই ডেভিল ইউনূস নির্বাচনে ঠিক 3 দিন আগে মহামান্য রাষ্ট্রপতিকে পুরোপুরি অন্ধকারে রেখে এক প্রকার বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানচিত্র সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিচ্ছে। সেই চুক্তি নিয়ে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাই দেবো, কিন্তু এই মুহূর্তে ওদের বিচারের বিষয়ে সর্বাত্মকভাবে আপনাদের প্রতিবাদ করতে হবে ভাইয়েরা আমার। ডক্টর ইউনূস তো একা না, তার যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু সম্মিলিতভাবে এই সংবিধান লঙ্ঘন করেছে। রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন বলা হয় 7 ধারা, সেটিকে তারা লঙ্ঘন করেছে এবং সেটি কিন্তু স্পষ্টতই আছে, সংবিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শুধু কি এই কজনের সংবিধান লঙ্ঘন? শুধু কি আপনি যাদেরকে দেখছেন সামনে এরাই না? তো ধরেন আলী রিয়াজ তো এককভাবে কাজটা করেন। আলী রিয়াজের সাথে আমরা কিন্তু 5 আগস্টের পরপর দেখেছি জিল্লুর সহ, তৃতীয় মাত্রা জিল্লুর সাহেব সহ একটা কি যেন ওনাদের এনজিও ছিল, সেখান থেকে সেমিনার করে ওনারা সংস্কারের কথা বলছেন। তারপর যে সকল গণমাধ্যম এই চক্রান্তের সাথে সম্পৃক্ত, যারা বারবার এই যে পদত্যাগের কথা বলছে, তো তার মানে যদি আমরা 7 ধারার লঙ্ঘনের কথা বলতে চাই, তাহলে আপনাকে নির্মোহ হতে হবে। মানে এই সংবিধান লঙ্ঘনটি, এই যে সামনে প্রধান উপদেষ্টা, তার উপদেষ্টা পরিষদ, আইন উপদেষ্টা, তারপরে তার পরিবেশ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে এই যে টোটাল যে উপদেষ্টা পরিষদ, শুধু এরা না, এদের সাথে, এদের পেছনে, এদের সাথে যারা সম্পৃক্ত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, আপনাকে পুরো লিস্ট করতে হবে এবং এই পুরো গোষ্ঠীটারই, এবং এদের সাথে রাজনৈতিক কিছু সাপোর্টও ছিল। কাজে এই পুরো বিষয়টাকে যদি আপনি এক কাতারে না আনেন, তাহলে ওই যে আপনার ঘরে যখন তেলাপোকা হয়, আপনি যদি একটা ঘরে স্প্রে করেন, হয়তো সাময়িকভাবে 1 ঘন্টার জন্য আপনি আনিরাবাদে ঘুমাতে পারবেন, হয়তো মশাতে এগুলো মরে যাবে, কিন্তু যখনই আপনি দরজাটা খুলে মূল ঘরে আসবেন, আপনার তো পুরো ঘরে রইল। পেস্ট কন্ট্রোল মানে কিন্তু আপনাকে ডিপ ক্লিনজিং পেস্ট কন্ট্রোল। জি জি জি, অসংখ্য 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 ধন্যবাদ আপা। আপনি যে জিনিসটা বলছিলেন তার সাথে আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, যদি এটা আমার মাথায় ছিল না, খুব ইনস্ট্যান্টলি আসলো। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে অবরুদ্ধ করে, মিছিল করে, মিটিং করে, হ্যাঁ, ওনাকে সরানোর পরিকল্পনা করা হয়েছে। তিনি সেটা সম্পর্কে বলেছেন দেশের মানুষ চান না, আমি সেই সম্পর্কে প্রশ্ন করতে চাই না। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আপনি যে জিনিসগুলো তুলে ধরলেন, যে আলী রিয়াজ বিদেশ থেকে উড়ে আসলেন, রজার খলিল উড়ে আসলেন, বিডা চেয়ারম্যান তিনি উড়ে আসলেন, অসংখ্য মানুষ উড়ে আসলেন। তারপর রাষ্ট্রপতি এটাও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসার পরে তিনি নিজ হাতে অনেকগুলো নাম কেটে দিয়ে তার এনজিও থেকে অনেকগুলোকে আবার উড়িয়ে নিয়ে এসেছেন। যদিও তিনি বাংলাদেশে যদি তখন হয়তো মাথায় থাকলে তো বিমানই আনতেন, কিন্তু যেহেতু হয়তো দূরত্বটা কাছে থাকার কারণে হয়তো গাড়ি দিয়ে এনেছেন। যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই, তিনি কিন্তু সুস্পষ্টভাবে একটা কথা বলেছেন যে বিগত 18 মাসে প্রায় 100টির উপরে রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা বলা হয়েছে। একদম এই কথাটা মনে মনে ভাবছিলাম। এবং আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আমরা এর সাথে জানি জুলাই গণভোটের অধ্যাদেশ আছে, আদেশ আছে, অধ্যাদেশ না। দেন হচ্ছে যে আপনার সংস্কার, জুলাই সংস্কার বাস্তবায়ন আদেশ আছে, গণভোটের অধ্যাদেশ আছে। তার মানে আপনার কি মনে হয় যে এগুলো হচ্ছে রাষ্ট্রপতিকে না জানিয়ে অধ্যাদেশগুলো করা হয়েছে, এবং যে অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের টোটাল ভিত্তিটা
পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে আপনি যদি কি বলতেন, এটাও তো রাষ্ট্রদ্রোহিতার চাইতেও বড় অপরাধ। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন, জনগণকে যদি একটু বলতেন। এটা একদমই ধরেন, আমরা ধরেন রাষ্ট্রপতির অধ্যাদেশ থেকে আরেকটু নিচে চিন্তা করি। ধরেন আপনি এখন যেখানে আছেন, আপনার বাড়িটা একজন কেয়ারটেকারকে দিয়ে আপনি কদিনের জন্য দেশে আসলেন, বা দেশ থেকে আপনি বিদেশে গেলেন, তা আপনার যে দারোয়ান যাকে দিয়ে গেছেন কথার কথা, সে পুরো রুম টুম ভেঙে টেঙে সবকিছু চেঞ্জ করে ফেললো। এটা তো সে পারে না। না, পারে না। এটা তো একদম সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। তো আমরা যদি তর্কের খাতিরে, মানে একদম এই তর্কের খাতিরে ধরেও নিলাম যে ঠিক আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে কিছুদিনের জন্য দেশের জরুরি অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই জরুরি অবস্থায় দায়িত্ব নিলে তিনি আসলে কি কি করতে পারেন সেটারও তো একটা লাইন আপ আছে। তিনি দৈনন্দিন কাজগুলো করতে পারেন, আসলে মানে দৈনন্দিন কাজ, এমন ডিসিশন উনি নিতে পারেন না যে ডিসিশন উনি নিয়েছেন। তো কাজেই প্রথমত হচ্ছে যে উনি তো অবৈধভাবে অবৈধ অসাংবিধানিক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনটাই অবৈধ। তারপর তিনি বসেছেন, বসার পরে তিনি দৈনন্দিন কাজ না করে তিনি যেটা করেছেন, পুরো রাষ্ট্রকে আমূলে পরিবর্তন করবার জন্য অধ্যাদেশ দিয়েছেন। এবং আবার দিয়েছেন কি করে? আপনি মনে করেন আপনার ইউনিভার্সিটির হেডের সিগনেচার নকল করে আপনি আপনার নামে করে ফেলে, তো অনেকটা এরকম সিগনেচার জালের মতোই আসলে। তিনি রাষ্ট্রপতির নাম দিয়ে যে অধ্যাদেশগুলো করেছেন, সেই অধ্যাদেশ সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু স্ট্রেইট বলেছেন। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়েছেন, গত 1.5 বছরে রাষ্ট্রপতির অধ্যাদেশ নামে জারিকৃত কোন অধ্যাদেশ সম্পর্কে অসাংবিধানিক সরকার তাকে জ্ঞাত করেনি। তার মানে তিনি বলছেন যে তিনি এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত নন। উনার নাম ভাঙিয়ে আমরা বলি না যে ওই ভাইয়ের নামে চাঁদা তোলা, হ্যাঁ, উনি ওই ভাইয়ের নামে 5%, 2%, 3% চাঁদা তোলার মতো অধ্যাদেশ জারি করে করে তিনি বাংলাদেশটাকে একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন। তো কাজেই এটিও মানে যদি আমরা হিসেব করি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলে হাজার হাজার অপরাধ করেছেন, একটি নয়। ধরেন তিনি বঙ্গবন্ধু কন্যাকে বলেছেন গণহত্যাকারী, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ব্লা ব্লা ব্লা, উনি এসব বলে নিজে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন। কিন্তু উনি নিজে কি করেছেন? একজন মানুষ রাষ্ট্রপতির নাম করে অধ্যাদেশ জারি করেছেন এবং সেটা দিয়ে রাষ্ট্রের এমন সব সিদ্ধান্ত নিয়েছেন যেটা তিনি আসলে নিতে পারেন না। এবং একটি নির্বাচিত সরকার, আজকে যে নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, তিনিও যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তাকে সংসদে সেটি অনুমোদন করিয়ে নিতে হবে। তিনি চাইলেই গায়ের জোরে একটি অধ্যাদেশ বা যে কোনো কিছু করতে পারেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে গায়ের জোরে ওনার যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন গুলো করবার জন্য কাজটা করেছে। এটাও রাষ্ট্রচরিতা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে প্রাচী আপা যে বিশ্লেষণটুকু করেছেন সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাকে আরেকটা জিনিস আমরা একটু দর্শকদের কাছে বলতে চাই। এই যে ধরেন অধ্যাদেশ তো জারি করেছেন, তার পাশাপাশি যে জিনিসটা করতে চেয়েছেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি সবচেয়ে বড় যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছেন। তিনি এই ব্যাপারে একটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে তিনি স্পষ্ট বলেছেন যে এই রাজনৈতিক উদ্যোগ, বা আমি এটা রাজনৈতিক উদ্যোগ বলতে চাই না, রাষ্ট্রপতি হয়তো তিনি শিষ্টাচারের জন্য রাজনৈতিক উদ্যোগ বলেছেন, রাজনৈতিক আমি বলবো যে অপরাজনৈতিক উদ্যোগ, যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিজেই নিয়েছিলেন। হ্যাঁ, একদম মানে উনি নিজেই বলেছেন, যেটা তিনি বলেছেন যে বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা একদিকে অবস্থান নেন, অন্যদিকে আরেকটি গ্রুপ যাদের আপনারা সবাই চেনেন বলে তিনি ইঙ্গিত করেন। তার মতে তিনি যেটা বলেছেন, বিএনপি এবং জোটের অবস্থানের কারণে অপসারণ উদ্যোগ ব্যর্থ হয় এবং বৃহত্তর রাজনৈতিক দলের স্ট্যান্ড সরকারকে সমর্থন করতে বাধ্য করে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, তিনি একটা জিনিস হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে লুকায়িত রেখেছেন বা ইঙ্গিত দিয়েছেন মানুষকে বোঝার জন্য। তাহলে কারা আসলে রাষ্ট্রপতিকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা ভেঙে দিয়ে আমরা যে অভিযোগটা বারবার করছি যে বাংলাদেশকে পাকিস্তানপন্থী রাষ্ট্র বানানোর একটা গভীর পরিকল্পনা এবং ষড়যন্ত্র ছিল, সেটা আসলে কারা?
দেখেন, এটা মানে আজকে লুকোছাপার কিছু নেই। তিনি খুবই বিচক্ষণ মানুষ এবং রাষ্ট্রের প্রধান, যার জন্যই কিন্তু বলা হয় মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতির আগে মহামান্য শব্দটা ব্যবহার করতে হয়, আর মাননীয় হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী। হ্যাঁ, যদিও বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায় মাননীয় শব্দটা, মহামান্য শব্দটা ব্যবহার করে ফেলে, তো মহামান্য এক্সক্লুসিভ একটা শব্দ। তো তিনি ভদ্রতা করে হয়তো বাবা রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি শোভন ভাবে হয়তো কথাগুলো বলেছেন, কিন্তু আমরা তো দেখেছি বঙ্গভবন ঘেরাও করতে কারা গিয়েছিল। জি। আমরা কিন্তু দেখেছি কারা বঙ্গভবন সম্পর্কে কটূক্তি করেছে, অপমানজনক শব্দ প্রয়োগ করেছে মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে, এবং তারাই যারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই লালিত পালিত পৃষ্ঠপোষকতায় সেই মব বাহিনী, এবং তার নিজস্ব যে রাজনৈতিক দল এখন তারা বলছেন নিবন্ধন দিয়ে, কিন্তু ওরা কি আসলে রাজনৈতিক দল? ওরা তো সব, আমরা তো দেখি তো ওদের জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সেই মব বাহিনীকে দিয়ে কিন্তু তিনি পরোক্ষভাবে চেষ্টা করেছেন মহামান্য রাষ্ট্রপতিকে নানানভাবে মানসিকভাবে অপমান করতে, এবং এটাকে আমি বলবো মানসিক পীড়ন, যেটা আমাদের দেশে হয়তো মানসিক পীড়নের জন্য হয়তো কোনো আইন নেই বা কোনো কিছু নেই। কারণ আপনি দেখবেন কেউ কাউকে যখন মানসিক পীড়ন করে তখন অনেক রকম ঘটনা ঘটে তার সাইড ইফেক্টে। সভ্য দেশগুলোতে এটা হয়, তো বাংলাদেশে যেখানে মনে করেন মানুষকে জবাই দিয়ে দিচ্ছে, সেখানে আর মানসিক পীড়ন নিয়ে হয়তো কথা বলবে না। কিন্তু আমরা বলবো, হ্যাঁ, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে তারা মানসিক পীড়ন করেছেন কারণ তাকে অপমান করছিল। যেহেতু অপমানটা প্রকাশ্যে হচ্ছে, তো সেই কাজে ওনার তো মানসিক পীড়ন হয়েছে। আমি বলবো যে সেই জামাত ইসলামী থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জোট, তারা কিন্তু এই কাজটা খুব প্রথম থেকেই করেছে, এবং এখানে তারা কোনো লুকোছাপা করেনি, জিনিসটা ওপেন সিক্রেট ছিল, আমরা দেখেছি, এবং এটাও রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং এইসব বিষয়ের কারণে কিন্তু সেই বঙ্গভবন ঘেরাও করতে যারা গিয়েছিল, আজকে কিন্তু সবাইকে অ্যারেস্ট করা উচিত। যারা বঙ্গভবন নিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তি করেছে সোশ্যাল মিডিয়ায়, বা এখনো করে যাচ্ছে, বা কোনো সমাবেশে বলছে, সবাই কিন্তু আইনের আওতায় সবাইকে আনাটাই মনে করি আইন। এখন বাংলাদেশে তো গত 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর 2 বছর কোনো আইন নেই, কিন্তু একটা রাষ্ট্র কাঠামোকে যদি আপনি স্ট্যান্ডার্ড জায়গায় রাখতে চান, তাহলে আপনাকে এই আইনগুলোকে কার্যকর করতেই হবে। এবং আমি জানি না বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটিকে কতটা গুরুত্ব দেবে, কিন্তু যদি গুরুত্ব না দেয়, আগামীকাল যে দেশের জঙ্গিরা সন্ত্রাসীরা মহামান্য রাষ্ট্রপতিকে গালি দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দুর্ব্যবহার করে অপমান করে, সেই দেশের দুর্বৃত্ত জঙ্গিরা কালকে যে তারেক রহমানকে অলরেডি অনেক খারাপ কথা বলছে, বলবে না, তারও কোনো গ্যারান্টি নেই। জি জি, অসংখ্য ধন্যবাদ আপা। আমরা ইতিমধ্যে দেখেছি যে 1, 2, 3, 4 বলে তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকি আপনি দেখবেন যে তারা নিজেরাই মানুষ মেরেছে, ধর্ষণের একটা মিথ্যা নাটক সাজিয়ে কিন্তু তারা কিন্তু প্রধানমন্ত্রী, যেহেতু তারেক যে এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, হ্যাঁ, যেটা বাস্তবতা, ওনার বিরুদ্ধে কটূক্তি করেছে। তো আসলে আপনার কথা থেকে আমি এটাই কয়েকটা নিতে চাই যে আসলে বিএনপির এই যে সরকার এবং সরকারের জায়গা থেকে এই জিনিসগুলোকে আসলে খুব তীক্ষ্ণ এবং সূক্ষ্মভাবে বিবেচনা করা দরকার, যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেইটাকে আসলে কিভাবে পরিচালিত করতে হবে। আমি ফিরতে চাই আপনার কাছে, যে সেটা হচ্ছে সত্যি তিনি যে কথাগুলো বলেছেন তারই পরিপ্রেক্ষিতে যদি সত্যি কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়ে থাকে, এমনকি তিনি বলেছেন যে একজন তারা বিকল্প ব্যক্তিও হচ্ছে যে তারা হচ্ছে যে মানে প্রিপেয়ার করে ফেলেছিলেন, বা আমরা যেটা তৈরি করে ফেলেছিলেন, রেডি রেখেছিলেন, যে সাবেক প্রধান বিচারপতি ওনাকে হচ্ছে যে রাষ্ট্রপতির আসনে বসানো হবে। কিন্তু তিনি যেটা বলেছেন যে পারিবারিক আত্মীয়তার কারণেই হোক, বন্ধুত্বের কারণে হোক, কিংবা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকার কারণেই হোক, সেই জায়গাটিতে তারা যেতে পারেনি। আমরা রাষ্ট্রদ্রোহিতার কথা বলছি, এই যে রাষ্ট্রপতিকে আপনার সুকৌশলে সরিয়ে দেয়া এবং সরিয়ে দেওয়ার যে চক্রান্তকে আমরা রাষ্ট্রদ্রোহিতার কথা বলছি, সেইটার সাথে আপনি ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস
উপদেষ্টা মন্ডলী, এনসিপির যারা আছে তারা, জামাত তো অবশ্যই আছে, হেফাজতে ইসলামের একটা অংশ আছে, প্রত্যেকেই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমি হচ্ছে যে এই জিনিসটা বলতে চাই যে এই যে রাষ্ট্রপতি সরাসরি রাষ্ট্রের একজন মহামান্য ব্যক্তি, যিনি একজন মানুষের মৃত্যুদণ্ড মওকুফ করার মতো হচ্ছে ক্ষমতা রাখেন, তিনি হচ্ছে সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছে স্টেট অফ ইমার্জেন্সি জারি করার ক্ষমতা রাখেন। সেই রকম একজন ব্যক্তি যখন এই জায়গায় দাঁড়িয়ে এইসব ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ তোলে, সেই ক্ষেত্রে বাংলাদেশের, আমি জামাত ইসলামের কথা বাদ দিলাম, বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা চিন্তা করে, প্রগতিশীলতার কথা চিন্তা করে, তাদের আসলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, আইনি পদক্ষেপ নেওয়া উচিত, কিংবা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? একেবারে, কারণ রাষ্ট্রপতি তো একটা সিম্বল, স্টেটের একটা বড় সিম্বল, তাই না? তো মহামান্য রাষ্ট্রপতিকে যখন এই ধরনের কথা বলছে, এবং এটা বলেই আসছে একাধিকবার রাষ্ট্রপতি পরিবর্তন করার, এবং আপনি দেখেন এই সময়গুলোর মধ্যে তিনি যদি পুরো বিষয়টাকে ঠান্ডা মাথায় হজম, এই শব্দটাই ব্যবহার করি, তিনি হজম করেছেন, তাহলে কি দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো, কিংবা দেশে এমন কিছু তৈরি হতো পরিস্থিতি যেটার জন্য হয়তো বাংলাদেশের জনগণকে রক্ত দিতে হতো, বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হতো। আমি বলবো যে এই সময়গুলোতে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি রাষ্ট্রের জন্য অনেক কিছুকে সহ্য করে তিনি চেষ্টা করেছেন রাষ্ট্রকে কি করে বাঁচানো যায়। তো সেটা যেমন উনি বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তেমনি এখন কিন্তু রাষ্ট্রেরও তো কিছু আইন বলে কথা আছে। রাষ্ট্রে তো ধরেন আমি চাইলাম দেখে আইন হবে তা তো নয়, রাষ্ট্রের নিজস্ব কিছু আইন রয়েছে, সংবিধান রয়েছে, তো সেখানে তো বলা আছে যে এই অপরাধগুলোর এই শাস্তি, এবং প্রচলিত আইনেও সেই শাস্তিগুলো দেয়া আছে, মানে সেই আইন, মানে সেই ধরনের মামলা করার বা শাস্তি দেওয়ার। তা আমি মনে করি যে এখন রাজনৈতিক দল এখনো করবে এরকম যে ভাবছে বা এখনো করছে না, সেটা কেন আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি মনে করি সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে উনি যাদের কথা ইঙ্গিত করেছেন এবং সুস্পষ্ট প্রমাণও রয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা। কারণ বিষয়টা এরকম না যে একজন রোকেয়া প্রাচীকে আঘাত করছে বা আবার একজন রোকেয়া প্রাচীর বাড়ি ভাঙতে যাচ্ছে, তখন রোকেয়া প্রাচীর বাড়িটা ভাঙলো, তাকে মারতে গেল, সে মানে মামলা করলো কি করলো, এটা একদম ব্যক্তি পর্যায়ের সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা হচ্ছে সংবিধান, রাষ্ট্র, এখানে আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো, এই বিচারগুলো এবং এই ব্যক্তিগুলোকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এটা রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত, এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এটা ওনাদের কাছ থেকে তো আমরা আশা করতে পারি। এবং যদি এটা না হয় তাহলে আমি মনে করি সকল রাজনৈতিক দল, মানে যে সকল রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষে, সংবিধানের পক্ষে, তাদের উচিত এই বিষয়ে কথা বলা, এবং এর যদি সুরাহা না হয় তার মানে আপনাকে বুঝতে হবে এই সংবিধান বিরোধী রাষ্ট্র বিরোধীরা অনেক শক্তিশালী, তারা বর্তমানের সরকার রাষ্ট্রের চাইতেও শক্তিশালী পর্যায়ে আছে, যেটা আমাদের রাষ্ট্রের জন্য মোটেই সুখকর কোনো সংবাদ, অশুভ সংকেত। কারণ উগ্রপন্থী এই গোষ্ঠীরা যদি শক্তিশালী হয় রাষ্ট্রের চাইতে, এখনো তারা ভোটই পায়নি, তাদেরকে ভোটেও হারানো হয়েছে, তারপরও যদি তারা শক্তিশালী ভূমিকায় দাঁড়িয়ে থাকে এবং রাষ্ট্র তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে না পারে, তাহলে আমাকে বলতেই হবে যে আমরা বিপদে আছি। জি আপা, আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। আপনি যদি আজকে যুদ্ধাপরাধী সংগঠন জামাত ইসলামের আমিরের যদি বক্তব্যটা দেখেন, তিনি কিন্তু আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে তখনকার সময় রাষ্ট্রপতি কি বলেছেন আর এখন কি বলছেন, জনগণ এগুলো বলছে, এটা সুস্পষ্টভাবে অগ্রহণযোগ্য। অর্থাৎ জামাত রাষ্ট্রপতির বক্তব্যকে একেবারেই নাকচ করে দিচ্ছে, মানে তারা এমনই শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। তারা যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সাক্ষাৎকার দিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় থেকেও বলছেন
যেমন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা যার যার বাক স্বাধীনতা। কেউ যদি হচ্ছে যে আপনার অপ্রেসের শিকার হয়ে থাকেন, এরকম অভিজ্ঞতার মানে সম্মুখীন হয়ে থাকেন, সেটা তিনি বলতেই পারেন। আরেকজন মন্ত্রী বলেছেন যে বিএনপিটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আর আমরা জামাতকে দেখছি তারা হচ্ছে সরাসরি রাষ্ট্রপতির হচ্ছে বক্তব্য প্রত্যাখ্যান করছে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতি তারেক রহমানের পরিবার এই সংকটকালীন সময় বিএনপির অবস্থানের কথা বলেছেন। তার মানে তাদের শক্তিটা এতটাই তারা দেখাতে চাচ্ছে যে তারা রাষ্ট্রের চাইতেও বড়, রাষ্ট্রপতির চাইতে তো অবশ্যই বড়। আমি আরেকটা বিষয় আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই, যে সেটা হচ্ছে এর সাথে রিলেট করে। আমরা দেখেছি যে 5 আগস্টের এই ষড়যন্ত্রের পূর্বে বাংলাদেশের মিডিয়াগুলোতেও বিক্রি হয়েছে, এটা তো নো ডাউট, কিছু দখল হয়েছে, বিক্রি হয়েছে। আমরা এটাও জানি যদি প্রথম আলো এবং ডেইলি স্টার যদি আক্রান্ত না হতো, এখনো কিন্তু তাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তাদের মোহ কিন্তু ভাঙত না। কেননা এই দুটো পত্রিকায় কিন্তু 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে দেবতার আসনে বসাতে চেয়েছিল। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে সেটা হচ্ছে মিডিয়ার যে ভূমিকা, আমরা গত 1.5 বছরে দেখেছি মব কালচার বা মব কালচার, মবোক্রেসি, মব জাস্টিস, মব ইনজাস্টিস। মব জাস্টিসের আরেকটা সুন্দর একটা হচ্ছে যে আপনার একাডেমিক টার্ম হচ্ছে জঙ্গল জাস্টিস। আমরা জানি জঙ্গলে কি থাকে, খুবই সিম্পল, যে আবর্জনা থাকে, তাই না? এটা একটা আবর্জনার একটা শাসন, একদম সুস্পষ্ট ভাবে বললে। রাষ্ট্রপতি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কিন্তু একটা কথা বলেছেন যে এই সরকার মবোক্রেসিকে সমর্থন করেছে এবং মবোক্রেসির সময় নীরবতা পালন করেছে। তাহলে এখানে মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত? গত 18 মাসে আওয়ামী লীগের যত পরিমাণ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, মবের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে আপনার প্রায় 94টা মুসলমানের ভিন্ন আকীদায় বিশ্বাস করে ওরকম হচ্ছে যে আপনার মাজার বা হচ্ছে যে অন্যান্য দরবার শরীফে হামলা করা হয়েছে, নোরা পাগলাকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, হিন্দু মন্দির আক্রমণ করা হয়েছে। এই সব কিছুতেই যে মিডিয়া যে ইউনূসের পক্ষে কথা বলে, এবং আপনি দেখবেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো আক্রান্ত হওয়ার পর তারা খুব চমৎকার করে বলেছেন যে এটা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য হচ্ছে কেউ করেছে। তাহলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য যদি কেউ করে থাকে, তাহলে আপনারা এখন এত বড় বড় উৎসব করছেন কেন? যে মানুষকে ডেকে দেখাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে একটু উৎসবের মতো, যে তাদের অফিস পুড়িয়েছে, তারা এখন বিদেশিদের এই উৎসবের সাথে দেখাচ্ছে। আমি প্রশ্নটা করতে চাই, এই যে মব কালচারকে সমর্থন করা, মবোক্রেসিকে সমর্থন করা, এবং সেই সমর্থনের পেছনে মিডিয়ার একটা প্রচ্ছন্ন ভূমিকা আছে। মিডিয়ার এখন আসলে কি করা উচিত? সেই সত্যগুলো উন্মোচন করা উচিত কিনা, করলে কিভাবে? দেখেন, আমাদের তো যেটা হয় যে সবাই কিছুটা রেখে দেয়, পুরো কথা বলে না। এখন আমরা সবাই দেখছি আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা। একদম খুব সুস্পষ্ট 5 আগস্ট পরবর্তী সময় যে মিডিয়াগুলো শিরোনাম পাল্টে গেল, 5 আগস্ট বেলা 12টা থেকে 2টার মধ্যে যাদের চ্যানেলের শীর্ষ শিরোনাম যেটা থাকে, সেটি যখন ব্রেকিং নিউজের শিরোনাম পাল্টে গেল, ভাষা পাল্টে গেল, তখনই কিন্তু বোঝা গেছে যে এই চক্রান্তটা আসলে সকলের একসাথেই করে, একটা গোষ্ঠী। তো প্রথম আলো, ডেইলি স্টার সহ কিছু পত্রিকা তো কিছু বলবে না, এখনো কিছু বলবে না। আমার ধারণা আরো পরে হয়তো তারা অবস্থানটা করে নেবে। যে যেমন প্রথম আলো, ডেইলি স্টার তারেক রহমানের কথা বলেছেন, খুব প্রশংসা করেছেন, মানব জমিনও খুব প্রশংসা করেছেন। যদিও প্রথম আলো, ডেইলি স্টার যে পরিমাণ তারেক রহমান সাহেবকে নিয়ে যে পরিমাণ নিউজ করেছেন ইতিবাচক পূর্বে, তো এখন যদি প্রশ্ন করা হয় ওনাদেরকে যে আপনাদের কোনটা সত্যি, এখন এত প্রশ্ন আমাদের সামনে, জাতির সামনে এত প্রশ্ন, যে আপনি প্রায়োরিটি যদি লিস্ট করেন, সেখানে প্রথম আলোকে এই প্রশ্নটা করার অবকাশটা হচ্ছে না। এরকম সিচুয়েশন আমাদের। তো আমি বলবো যে মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে গণমাধ্যম যে খুব কথা বলবে সেটি আমি আশা করি না। এখনো গণমাধ্যম এখনো দেখছে যে ফাইনালি ক্ষমতায় গিয়ে থাকবে, বা গণমাধ্যম যাদের কাছে বিক্রি হচ্ছে কিছু কিছু, আমি কিন্তু শ্রদ্ধা রেখে বলছি, এই গণমাধ্যম শব্দটা মানে এন্টায়ার গণমাধ্যম নয়। মানে কিছু কিছু মানুষকে, কিছু কিছু গণমাধ্যমের, মানে কিছু কিছু মিডিয়া হাউসকে কেন্দ্র করে কথাগুলো বলা, যাতে অন্যরা ভুল বুঝবে না।
তো এরা যেহেতু এখন ডমিনেট করছে, এই বিশেষ ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ঘুরছে এখন আবর্ত করে, তো তাদেরকে আপনি আসলে পরিবর্তন করতে পারবেন না। আবার একটা গ্রুপ তারেক রহমানের সাথে আছে, এই দুই গ্রুপের মধ্যে কেউ কিন্তু জনগণের সাথে নেই, কেউ জনগণের সাথে নেই। জি, কেউ সরাসরি মহামান্য রাষ্ট্রপতির সাথেও নেই। কাজে এই যে এজেন্ডা ভাগ করে আছে তারা, তাই সত্যিকার অর্থের যে বাংলাদেশের অবস্থা সেটি দেশের জনগণের কাছে যাচ্ছে না। বা আমি আপনার কথা বলছি এই কারণে, যদি আগে কি হতো, গণমাধ্যমে একটা লাইন সেট করতো, সত্যি লাইনটুকু, ওই গণমাধ্যমে সেই সত্য বক্তব্যটাই কিন্তু জনগণের কাছে পৌঁছাতো। এখন কিন্তু সেটি হচ্ছে না, এখন বিকল্প গণমাধ্যম তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে এখনো পরিস্থিতিটা এরকম যে বিএনপি কেন ব্যবস্থা নিচ্ছে না, হয়তো তারা একটু সময় নিতে চায়, যার পর বিএনপিতে দুইজন দুই রকম বক্তব্য দিয়েছে। তার মানে তারা দ্বিধা বিভক্ত, অথবা তারা কনফিউজড, অথবা তারা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করছে। আমি এখনো বিএনপিকে মানে দিতে চাই, মানে এখনো সুযোগ দিতে চাই যে বিএনপি হয়তো ব্যবস্থা গ্রহণ করবে, পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তাদের যে জোট, তারা এখনো ওই পরিমাণে শক্তিশালী, যার ফলে তারা কিন্তু এই কথাগুলো বলছে। যদিও একটু আইনের ব্যাখ্যায় যায়, দ্বিতীয় শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এখন এই বিষয়ে বিএনপি কোনো ব্যবস্থা নেবে কিনা, বা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা, বা আইনগত দিক থেকে রাষ্ট্রীয় যে কাঠামোর যে ব্যবস্থা নেয়ার কথা সেটি কোন দিকে যাবে, এই পুরো বিষয়টাই কিন্তু আমার মনে হচ্ছে আমাদের একটু সময় লাগবে। কারণ চিফ প্রসিকিউটর চেঞ্জ হলো, এইভাবে ধীরে ধীরে জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। তো হয়তো এই কাঠামোগত পরিবর্তনের জন্য আমাদের মনে হয় একটু সময় নিতে হবে, উচিত তো এখনই ব্যবস্থা গ্রহণ করা। জি জি, অসংখ্য ধন্যবাদ আপা। আজকে আমার ইচ্ছা ছিল যে আওয়ামী লীগ সম্পর্কে কোনো প্রশ্নই করবো না, অনেস্টলি বলি, কিন্তু মাথায় একটা জিনিস হুট করে জিজ্ঞেস করি, যেহেতু রাষ্ট্রপতির টোটাল বিষয়টা আমার চিন্তা ছিল যে রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে আমি কথাগুলো বলবো। একটা বিষয় আমি চাচ্ছি, এটা আমার আজকে বসে একটা রিয়েলাইজেশন হয়েছে যে আওয়ামী লীগের উপর দিয়ে তো একটা ঝড় গিয়েছে, তাই না? এটা একটা ঝড়ের মতো, একটা মানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বলা যেতে পারে, বন্যা বলা যেতে পারে। হ্যাঁ, একদম। আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছি আর কি, যে বাংলাদেশের যারা আওয়ামী লীগের দর্শক আছেন, মানে দর্শক বলতে আমি যেটা বলছি যে আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতা কর্মী আছেন, হ্যাঁ, তাদেরকে বলছি আর কি, যে আমরা দেখেছি যে এনসিপির উত্থান দেখেছি। আসলে এনসিপি না তো শিবিরকে একটা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসা হয়েছে। এটা আমি একটু বসে বসে ভাবছিলাম যে আমি 88 বন্যা দেখেছি, 98 বন্যা দেখেছি, এরকম আরো ভয়ঙ্কর কয়েকটা বন্যা দেখেছি। তো বন্যা হলে হয় কি, যে নদীতে তো জোয়ার আসেই, জোয়ার কিন্তু অনেক, এই যে যেটা বললাম যে আবর্জনা আসে, গাছের ডালপালা আসে, হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে কচুরিপানা। আপনি যদি খেয়াল করবেন যে ঝাঁকে ঝাঁকে আসে, তো যেটা হয় কচুরিপানা কিন্তু বন্যার সাথে আসে কিন্তু থাকে না, কয়েকটা থাকে, যে কয়েকটা হচ্ছে যে আপনার শক্ত যদি একটা খুঁটি পায় কিংবা আশ্রয় পায়। আপনি দেখবেন যে পুরো নদী খালি, কয়েকটা জায়গায় যদি একটা বড় একটা গাছ থাকে, একটা ডাল আটকে যায়, কোথাও খুঁটি গেড়ে যায়, সেইখানে থাকে। আমি যে জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে এই সরকার পরিবর্তনের মাধ্যমে এনসিপি নামক যে হচ্ছে যে একটা দানবীয় শক্তি আমি বলবো, তাদের অবস্থাটা কি কচুরিপানার মতো, যে আসলে দিন শেষে যাদের শক্ত খুঁটি তারাই টিকে থাকে, আর কচুরিপানারা হচ্ছে এই খুঁটি ধরে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করে? আপনি যদি নুরুল হক নুরুর কথা দেখেন, নিজের দল ছেড়ে বিএনপিতে গেল। রাশেদ খানের অবস্থা দেখেন, নিজের দল ছেড়ে বিএনপিতে গেল। তার মানে কি বাংলাদেশে আসলে আপনি কি মনে করেন যে এরা কি আসলে লং টার্মে সাস্টেইন করতে পারবে কিনা, কিংবা আওয়ামী লীগই বাংলাদেশের আসল রাজনৈতিক শক্তি কিনা? হ্যাঁ, একটু অনেক ধন্যবাদ। কচুরিপানা কখনোই থাকে না। আমার আরেকটা কথা একটু সংশোধন করে, আপনি মনে হয় কথার ছলে গণ অভ্যুত্থান বলে ফেলেছেন। আমি সরি, এটা আমি বুঝতে পেরেছি, কারণ যেহেতু আপনার সাথে আমার রেগুলার কথা হয়, আপনি ভুলে পড়েছেন, সেটা বুঝতে পেরেছি আমি। কচুরিপানা থাকে, কিন্তু কচুরিপানা দীর্ঘস্থায়ী হয় না।
কচুরিপানার কোনো বংশবৃদ্ধির কিছু নাই, কচুরিপানা দেওয়ার কিছু নেই। জি হ্যাঁ, কচুরিপানার পানি যখন শুকিয়ে যাবে সে কিন্তু ড্রাই সিজনে শেষ শেষ। বা পচে যাবে। তো কাজে কিছুটা সময় হয়তো থাকবে, একটু ফুল টুল দেবে, মানুষকে মুগ্ধ করবে, কিন্তু তারপর আর সে থাকবে না। ওই পানি যখন সরে যাবে তখন সে শেষ। তো কাজে কচুরিপানা আমাদের জন্য ভয়ঙ্কর না। কচুরিপানা আমাদেরকে কচুরিপানা একটু নয়েজ তৈরি করে, একটু জি। একটা একটা কি বলবো একে, আবর্জনা তৈরি করে, কিন্তু একটু মূল পরিষ্কার করতে হয়। হ্যাঁ হ্যাঁ, একটু মূল সংকটের জায়গা হচ্ছে যে যে অপশক্তিগুলো গেড়ে গেছে, যারা এতদিন আসলে, তো জামাত ইসলামীকে যদি বলি, তারা বিএনপির সাথে কচুরিপানার মতোই ছিল, কিন্তু জি। তারা এখন অনেক দীর্ঘ সময় ধরে বংশবৃদ্ধি করে তারা একটা শক্তিশালী জায়গায় গেছে। কিন্তু শক্তিশালী জায়গায় গেছে, প্রজেকশনটা ছিল, কিন্তু জনগণের ভোটের হিসেব করে কিন্তু দেখা গেছে বড়বাহিনীর সংখ্যা মানেই জামাত ইসলামীর সংখ্যা না। তো কাজে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশের পক্ষে, বাঙালি জাতি যারা, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কচুরিপানা বলেন আর এই যে পরগাছা অন্য যে রাজনৈতিক অপশক্তির দলগুলো, তারা খুব টেকসই হবে না। সমস্যা হবে যে আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শের দলগুলোর মধ্যে কোথায় যেন ভাঙন তৈরি হয়, নিজস্ব এক ধরনের শত্রুতা তৈরি হয়। মূল শত্রুকে আমরা চিহ্নিত করতে পারি না। মূল শত্রু কারা? যারা বাংলাদেশ চাইনি, মুক্তিযুদ্ধের আদর্শিক জায়গায় থেকে যে রাজনৈতিক দলগুলো, তাদের বাইরে অন্য দলগুলোকে জায়গা দিতে দেয়াই উচিত না। তো আগাছা পরগাছা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল সচেতন ভাবে ছেটে ফেলে, আর বাংলাদেশের মানুষ যদি আগাছা পরগাছাকে ট্রিম করে ফেলে, ছেটে ফেলে, সরিয়ে ফেলে, পরিষ্কার করে ফেলে বাগান, সেখানে শুধু মানে ভালো গাছগুলোই থাকবে, আগাছা পরগাছা থাকার প্রয়োজন নেই, তাহলেই দেখবেন যে এরা টিকবে না। আর বাংলাদেশে জন্মের আগে বাংলাদেশ আওয়ামী লীগ, ভাষা আন্দোলনের আগে হচ্ছে আপনি ছাত্রলীগকে দেখেছেন, বঙ্গবন্ধুকে দেখেছেন। তো বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা। তো কাজে একটি দল এত দীর্ঘ সময়ের, তো সেই দলের যে অভিজ্ঞতা, সেই দলের হাত ধরে যাদের জন্ম, সেই দলকে তো লাগবে আপনার এই দেশটাকে রক্ষা করতে হলে। এর কোনো বিকল্প নেই। জি জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এটা কথার মধ্যেই এটা হয়ে গেছে, আমরা জানি। আমরা এটাকে কখনোই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেই না বা স্বীকার করি না। এটা ছিল জুলাই অগাস্ট ষড়যন্ত্র এবং ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের একটি স্বাধীনতাপন্থী দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, সবচেয়ে বড় কথা বাংলাদেশের পক্ষের দলটিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে হচ্ছে যে আপনার একটি পাকিস্তানপন্থী রাষ্ট্র কায়েম করার চেষ্টা ছিল। সেই অপচেষ্টার জায়গা থেকেই কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করে, একটা নৈরাজ্য সৃষ্টি করে, যেটা আমরা যদি বলি যে অ্যানার্কিজম, যে একটা অ্যানার্কি সরকার গঠন করে বাংলাদেশকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছিল। আপা, আমি ফিরছি হচ্ছে যে আপনার কাছে একটা ক্রিটিক্যাল একটা কোশ্চেন নিয়ে। আমি যে জিনিসটা বলছিলাম যে তিনি খুবই সংক্ষিপ্ত দুটো কথা বলেছেন, কিন্তু হচ্ছে কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যে বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি আসলে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক জাতীয় পরিচয়ের উপর, যেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু অন্তর্বর্তী সময়কালে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন আমরা দেখেছি সারা বাংলাদেশে ভাঙচুর করা হয়েছে। তিনি যদিও বঙ্গবন্ধুর কথা আলাদা বলেননি, কিন্তু আমরা জানি তো যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, ধানমন্ডি 32 ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ। এবং তিনি একই সাথে বলেছেন যে সবকিছু মিলে এই যে রাষ্ট্রকে দুর্বল করে দেয়া, রাষ্ট্র চিন্তাকে দুর্বল করে দেয়া এবং অনিয়ন্ত্রিত বিচ্ছিন্ন, মানে অনেকটা বিচ্ছিন্নতাবাদীদের মতো হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে যে মবের যে কালচার সৃষ্টি করা হয়েছে, এই সব কিছুই কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চেতনাকে নস্যাৎ করে এবং সংবিধানের মূল চেতনাকে পাশ কাটিয়ে, আপনি কি মনে করেন যে আসলে আমরা যে জিনিসটা ক্লেম করি, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মানে যে জিনিসটা ক্লেম করে, আপনার কি মনে হয় যে আসলেই এই অপশক্তি জামাত, হেফাজত কিংবা হচ্ছে জঙ্গিরা বাংলাদেশকে কি সত্যি সত্যি পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর একটা পায়তারা কি তারা গত 18 মাসে করেছিল? এই
রাষ্ট্রপতি উৎখাতের মাধ্যমে? একদম, এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু এখন আর নেই। এই গোষ্ঠী যাদের নাম বলেন, যে গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলো আগে বঙ্গবন্ধু কন্যা বা বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যখন, আমরা যখন বলতাম, তখন বলা হতো এটা আওয়ামী লীগের ন্যারেটিভ। জি, তখন বলা হতো এটা আওয়ামী লীগের ন্যারেটিভ, এটা একেবারেই মিথ্যা। কিন্তু এই সত্যটা 5ই আগস্ট 2024 না এলে বাংলাদেশের আপামর জনসাধারণ বা দেশি বিদেশি যত বাঙালিরা আছে তারা বুঝতে পারতো না। তো সেটি এখন সত্য বলে সঠিকভাবে সকলেই বুঝেছে। কিন্তু আমি এর সাথে যুক্ত করতে চাই, দেখেন আমরা আমাদের সোসাইটিতে একটা অংশের মানুষকে সবসময় নীরবে নিভৃতে নিজের ব্যবসা বাণিজ্য, নিজের জীবন যাপন নিজের মতো করে থাকতে দেখেছি। জি, তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও তাদের কোনো বাড়াবাড়ি নেই, ভাষা নিয়ে বাড়াবাড়ি নেই। তারা অনেক এলিট সোসাইটিতে থাকেন, তাদের জীবনে কোনো কিছুর কোনো প্রয়োজন বা কোনো সাধারণ মানুষকে নিয়ে ভাবার অবকাশ নেই। সেই মানুষগুলোকে এবার আমরা বুঝতে পেরেছি, এই মানুষগুলো পর্দার আড়ালে থেকে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। এই মানুষগুলো হয়তো একজন সঙ্গীত শিল্পী, একজন অভিনয় শিল্পী, একজন সাংবাদিক, একজন ব্যবসায়ী, তারা আড়ালে থেকে একদম সরাসরি রাষ্ট্রের বিপক্ষে, চেতনার বিপক্ষে কাজ করেছেন। এই যে আমরা বাঙালি জাতীয়তাবোধের কথা বলি, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা মনে করে যে বাংলাদেশী হবে পরিচয়, আমাদের যেটা নৃতাত্ত্বিক, ঐতিহাসিক ঐতিহ্য, কৃষ্টি, এগুলোর প্রয়োজন নেই, এগুলোর কোনো প্রয়োজন নেই। তারা পাকিস্তানি পোশাক পরতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার কথা হচ্ছে তারা পাকিস্তানি পোশাক পরুক, পাকিস্তানে যাক, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করবেন, কিন্তু এই বাংলাদেশের পরিচয় বহন করবেন এবং মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে কি থাকবেন, সেই গোষ্ঠীকে কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি। এবার তাদের পর্দাটা খুলে গেছে। তারা অনেকেই কিন্তু বঙ্গবন্ধু কন্যার ডানে বামে ছিলেন, তারা অনেকেই গণভবনে গেছেন, বঙ্গভবনে গেছেন, মহামান্য রাষ্ট্রপতির আশেপাশে থেকেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে থেকেছেন, তারা আওয়ামী লীগও করেছেন, তারা রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন, নজরুল সঙ্গীতও গেয়েছেন, তারা লালনও গেয়েছেন। মানে তারা বাড়িতে জনলাভীদের পেইন্টিংও রেখেছেন, তাদের বাচ্চারা বা নাতিপুতি উদিচিতও গেছে। কিন্তু সেই মানুষগুলো হচ্ছে সবচাইতে ধোঁকাবাজ, ছদ্মবেশী পাকিস্তানপন্থী। দেখেন বাংলাদেশে পাকিস্তানের কিছু মানুষ থাকতেই পারে, কারণ দেশ ভাগের পর আত্মীয় স্বজনরা কিন্তু কেউ ভারতে, কেউ পাকিস্তানে, কেউ বাংলাদেশে এসেছে, সেটা কিন্তু একটা আলাদা হিসেব। আমরা কখনো সেটাকে বাঁকা চোখে দেখিনি, কিন্তু 5 আগস্ট পরে আমরা দেখলাম ওরা আসলে আমাদের বাঁকা চোখেই দেখেছে, ওরা আমাদেরকে শত্রু রেখেছে, ওরা আমাদেরকে আওয়ামী লীগের দোসর করতে চেয়েছে, করেছে। তারা দোসর হয়নি, তারা আওয়ামী লীগের সময় চুক্তিভিত্তিক নিয়োগে চাকরি করেছে, ব্যবসা করেছে, প্রজেক্ট করেছে, কিন্তু তারা আওয়ামী লীগের দোসর হয়নি, তারা মুক্তিযুদ্ধের দোসর হয়নি, তারা সিনেমা করার জন্য লক্ষ লক্ষ টাকা অনুদান নিয়েছে, চিকিৎসা করার জন্য হচ্ছে প্রাইম মিনিস্টারের ফান্ড থেকে তারা হচ্ছে নিয়েছে, তারা দোসর হয়নি, তারা দোসর হয়ে গেছে অন্যরা। বাট আমরা তাদেরকে ধন্যবাদ দেই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের দোসর আমরা যারা হতে পেরেছি, যেন আমরাই থাকি, তারা দোসর হয়নি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা চিনতে পেরেছি তাদের। এই যে গোষ্ঠীটা রয়ে গেছে, আপনি জামাতকে চিনেন, শিবিরকে চিনেন, ও আপনার রক কাটে, কিন্তু গুলশানের সেই এলিট সোসাইটির সেই মানুষগুলো আপনার রক কাটে না, সে আপনার চেতনা কেটে দেয়, সে আপনার চেতনার পথটাকে রুদ্ধ করে দেয়, এবং তারা ষড়যন্ত্র করে কিন্তু অন্য লেভেলে গিয়ে। তো আজকে সেই মানুষগুলোকেও চিহ্নিত করতে হবে, এবং তাদের যে অবস্থান সেটাকে পর্যালোচনা না করলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আবারও ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব একটা দামি কথা বলেছেন, যে সেটা হচ্ছে যে আমি আগে বেশ কয়েকবার বলেছি যে সেটা হচ্ছে ঝড় বৃষ্টি শুধুমাত্র হচ্ছে যে মানুষের জন্য দুর্ভোগ বা দুর্দশা বয়ে আনে না, সাথে পলি মাটিও নিয়ে আসে, যে পলি থেকে জন্ম নেয় মানে যেটা বলা যায় উর্বর ফসল,
কিংবা হচ্ছে যে আরো অনেক কিছু। 5ই অগস্ট না আসলে সম্ভবত আমি কখনো চাইনি যে, এবং এখনো চাই না যে কখনো বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা সিচুয়েশন আসুক, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন একটা সিচুয়েশন না আসলে হয়তো বা আওয়ামী লীগ আগামী 100 বছরের জন্য হয়তো পরিশুদ্ধ হতে পারত না। এই যে আপনি হয়তো নিজে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সেই জন্য তো কথাগুলো সরাসরি বলছেন না, কিন্তু আমি তো আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব না, আমি শিক্ষকের বিরুদ্ধে কথা বলতে পারি। আমি এর আগেও বলেছি আমি সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও। আমরা দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকী তিনি স্পার্টাকাস 71 বানিয়েছেন, সেটা বানিয়ে তিনি আওয়ামী লীগের আস্থা অর্জন করেছেন। সেখানে হচ্ছে অনেকটা কুখ্যাত রাজাকার মুজাহিদের একটা চরিত্র তিনি অঙ্কন করেছেন। এটা আওয়ামী লীগের ভেতরে ঢুকেছেন যে হ্যাঁ দেখো আমি মুক্তিযুদ্ধকে বিলং করি, কিন্তু 5 অগস্টের পরে আমরা দেখেছি যে আসলে কারা মুক্তিযুদ্ধকে বিলং কিন্তু করে। ওনার নাটকে একটা দৃশ্য ছিল যে মানে একটা সন্তান জানাজে করে বলছে, আল্লাহ তুমি আমার আব্বাকে মুক্ত করে দাও। হ্যাঁ, ওই দৃশ্যটাও রেখেছে, তার মানে তার বক্তব্যটা কিন্তু আসলে ওই দৃশ্য কিন্তু আমরা বুঝতে ভুল করেছি। একদম আমরা বুঝতে ভুল করেছি। জি, অসংখ্য ধন্যবাদ আপা। আমরা হচ্ছে প্রোগ্রামের শেষের দিকে, আমি একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই, এর মধ্যে যদি আপনার যদি কিছু মনে হয় সেটা যুক্ত করবেন। আমি সেটা হচ্ছে যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের মধ্যে যারা শিক্ষক আছেন বা পরিবারগুলো আছেন বা যে যে পেশায় আছেন বা কোনো প্রতিষ্ঠানে আছেন, আমার মনে হয় যে তাদের এখন উচিত, তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকেন তাহলে সেই জায়গাটায় জোরালো ভাবে অবস্থান নিক। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে থেকে মাথা নিচু করে থাকার কিছু নেই। পরিবারগুলোকেও এখন তার বাচ্চাদেরকে বলতে হবে যে তোমরা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপুতি, রাজাকারের নও, এটা সগর্বে তোমরা মানুষকে বলবে। এই অবস্থানটা আমি মনে করি হওয়া দরকার। জি, অসংখ্য ধন্যবাদ আপা। আপনার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি। 5ই অগস্টের পূর্বে তারা এমন একটা ন্যারেটিভ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তৈরি করতে চেয়েছিল বা গত 18 মাসে করার চেষ্টা করেছে যে মুক্তিযোদ্ধারা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে খারাপ মানুষ। কিন্তু দেখেন ঠিক 18 মাস পরে এখন কিন্তু আওয়ামী লীগকে শুধু রাজাকার বলতে হয় না, এখন সাধারণ মানুষও বলে যে এটা রাজাকার। এটা কিন্তু একটা সিরিয়াস পরিবর্তন আপনি দেখবেন। আগে আওয়ামী লীগ বললে তাদের লাগতো, এখন মানুষ দেদারসে বলছে যে তুমি রাজাকার, তুমি রাজাকার। সেটাই তো বলছি, ওরা রাজাকারের নাতিপুতি। হ্যাঁ, ওরা তো স্বীকারও করে। সুতরাং আপনি যদি সার্জিসের, আমাদের যেহেতু সময় নিয়ে আমরা খুব একটা বাড়াবো না, আপনি দেখবেন যে সার্জিসের মৌলিক মুখটা যদি দেখেন যে তারা কি স্বাধীনতা ভোগ করেছে। একটা মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং আমার খুবই লিবার্টির একটা সংজ্ঞা আছে যে স্বাধীনতার একটা নর্মাল সংজ্ঞা, স্বাধীনতা বলতে তুমি যা ইচ্ছে তা করো, কিন্তু তার অর্থ এই না যে অন্যের স্বাধীনতা হরণ করে। এটা একটা বেসিক প্রিন্সিপাল। তারা যেভাবে বলছে যে ইচ্ছা হলো 4-5 জন মন্ত্রী প্রোগ্রাম করছে, সেখানে গিয়ে গালিগালাজ করছে, হট্টগোল করছে, হ্যাঁ, এই যে তাদের যে অবাধ মবের স্বাধীনতা, আমি আশা করি তাদের সেই স্বাধীনতা শেষ হয়েছে, এবং সেই স্বাধীনতা, যে স্বাধীনতা তারা অর্জন করেছিল, যে স্বাধীনতার অর্জনের নামে মানুষকে হত্যা করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। আপা, একদম শেষ দিকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে ধরেন রাষ্ট্রপতির অভিযোগ কিংবা আওয়ামী লীগ যে অভিযোগগুলো বারবার করে এসেছে, এবং রাষ্ট্রপতির যে সিরিয়াস যে একটা অভিযোগ করেছেন, সংবিধান বহির্ভূত ভাবে রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা হয়েছে, সাংবিধানিক কাঠামোকে পাশ কাটিয়ে বিকল্প কাঠামো দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এবং একই সাথে রাষ্ট্রের মৌলিক আদর্শ, মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয় প্রতীকের বিরুদ্ধে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সবগুলোই তো হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। আপনার কি মনে হয় এই জন্য একটা স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত, এবং এদের বিচার হবে? তো এটা নিশ্চিত যে তাদের বিচার হবে। সেই বিচারটা কি বিএনপি করবে, না সেজন্য আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে? বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতে হবে? বরাবরই আওয়ামী লীগ কাজটা করে, তো সেই প্রশ্নটা আমি আপনাকে রাখলাম। দেখেন, এই ধরনের বিচার করার জন্য তাকত লাগে, শক্তি লাগে, আপসহীনতা প্রয়োজন। যেটা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি আপসহীনভাবে যুদ্ধাপরাধীর বিচার করেছিলেন।
বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিলেন, এবং সেটা সময় নিয়ে, কোনো তাড়াহুড়ো করেননি, একদম আইনি প্রক্রিয়াকে স্বাধীনতা দিয়ে শ্রদ্ধা রেখেই করেছিলেন। তো সেই হিসেবে আমি বলবো যে বিচারটা কেমন প্রক্রিয়া হবে আমি সেটাকে বলতে চাই না, বিচার হতে হবে, মানে বিচার হতেই হবে, এটি আমি জোর দিচ্ছি। যদি বিএনপি তাদের এই সরকারের সময় তারা করেন, যাতে কৃতজ্ঞ থাকবে তাদের কাছে। আর সাক্ষ্য প্রমাণ তো প্রতি সেকেন্ডের সাক্ষ্য প্রমাণ রয়েছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে সাক্ষ্য প্রমাণ রয়ে গেছে। এখন তেমন না যে 71-এর ঘটনা অনেক বছর পরে বিচার হচ্ছে, কেউ মনে রাখতে পারেননি, কেউ বেঁচে নেই। এখন তো আমরা সকলেই আছি, সকলেই জানি, সোশ্যাল মিডিয়ার কারণে সব প্রমাণ আছে। কাজে বিচারটা শুরু করলে তথ্য প্রমাণের অভাব হবে না। বিএনপি যদি করে জাতি কৃতজ্ঞ থাকবে, আর বিএনপি যদি নাও করতে পারে, আপনি নিশ্চিত থাকেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারিখটা আজকে আপনি লিখে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা এর বিচার করবেন। কারণ তিনি এই বিচারটা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, মানে অগ্নি সংযোগ হয়েছে, শুধু সে কারণে নয়, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যে আদর্শ, বাংলাদেশের সংবিধান এবং পুরো বাংলাদেশকে ধ্বংস করা, এই বিচারটা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা অবশ্যই করবে, মানে এর কোনো নিস্তার নেই। আর একটা জিনিস কি জানেন, কিছু বিচার এটা প্রকৃতির কাছে লেখা হয়ে যায়, কার্মা বলে একটা কথা আছে, সেখান থেকে কেউ নিস্তার পাবে না। ধরেন আমাকে যে কজন ধানমন্ডি 32-এ আমার উপর হামলা করেছে, সেই বিচার যদি আমি করতে না পারি, তখন তো মামলা করতে পারি, আমি কি কালকে মামলা করব না? আমি তো করবো। তা আমার মামলার আসামি কি ডক্টর মোহাম্মদ ইউনূস হবে না? আইন উপদেষ্টা হবে না? বিএনপি যে ছেলেরা ওখানে ছিল তারা হবে না? হেফাজত ছিল যারা ছিল, সেই সাক্ষ্য প্রমাণ তো আছে। অনেকেই আমাকে কটাক্ষ করে বলে সেখানে কি হয়েছিল, সব সাক্ষ্য প্রমাণ আছে।